চা বাগান থেকে ফিরে এসে আলেয়া বেগম আলো জামালউদ্দিন প্রিন্সকে বলল, মিস্টার প্রিন্স, তুমি বাসায় গিয়েই তোমার হাতেম আলীকে আমার কাছে পাঠিয়ে দাও তো, জরুরি দরকার আছে। জামালউদ্দিন প্রিন্স বলল, জি আচ্ছা ম্যাডাম। খুব জরুরি দরকার, সে আসতে যেন দেরি না করে, আমি ওর পথ চেয়ে বসে থাকবো কিন্তু। জি আচ্ছা ম্যাডাম, জি আচ্ছা, ও দেরি করবে না। দ্রুত বাসায় ফিরে গেল প্রিন্স এবং কিছুক্ষণ পরে হাতেম আলী এসে আলেয়া বেগমের সামনে সালাম দিয়ে দাঁড়ালো এবং বলল, আমাকে নাকি ডেকেছেন ম্যাডাম? সালামের জবাব দিয়ে আলেয়া বেগম বলল, হ্যাঁ, একটু জরুরি দরকার আছে। কি দরকার ম্যাডাম? আমার একটা কাজ করে দিতে হবে। কাজ? জি হুকুম করুন, কি করতে হবে? আমাকে একটা ভালো ড্রাইভার খুঁজে দিতে হবে। ভালো ড্রাইভার? সে কি, কার জন্য ম্যাডাম? আমার জন্যে। হাতেম আলী থমকে গেল, বলল, আপনার জন্যে? কি তাজ্জব, ভাইজান তো আছেনই, আবার ড্রাইভার কি করবেন? আলেয়া বেগম নির্লিপ্ত কণ্ঠে বলল, না, তোমার ভাইজান থাকছেন না। থাকছেন না মানে? থাকছেন না কেন? আমি তাকে রাখছি রে। চমকে উঠল হাতেম আলী, বলল, হায় আল্লাহ, কি গজব, কোনো গোলমাল হয়ে গেছে নাকি ম্যাডাম? আলেয়া বেগম বলল, হ্যাঁ, গোলমাল তো একটা হয়েছেই। হায় রে নসিব, গতকাল আপনারা চা বাগান থেকে ফিরে আসেননি, তাহলে এরই মধ্যে কি গোলমালটা হয়ে গেছে? হ্যাঁ, এরই মধ্যে। খুব বড় ধরনের বেয়াদবি, মানে দুর্ব্যবহার কি করে ফেলেছেন ভাইজান? দুর্ব্যবহার? কার সাথে? আপনার সাথে। তুমি কি তা বিশ্বাস করো? জি। তোমার ভাইজান আমার সাথে কোনো বেয়াদবি বা দুর্ব্যবহার করতে পারে, তুমি তা বিশ্বাস করো? আলেয়া বেগমের আগের কথায় হাতেম আলী ভয়ানক দুর্ভাবনায় পড়েছিল। মৃদু মৃদু সে কাঁপছিল বটে। এবার তার বুক থেকে পাথর নেমে গেল। সে স্বাভাবিক কণ্ঠে বলল, জি না ম্যাডাম, দুনিয়া উলট পালট হয়ে গেল ভাইজান আপনার সাথে দুর্ব্যবহার করবে, এটা আমি বিশ্বাস করতে পারিনি। তবে বলছো যে, আপনি যে বললেন আপনি তাকে রাখবেন না। ওরে পাগল, রাখবো না মানে তাকে দিয়ে আর গাড়ি চালিয়ে নেব না, সে অন্য কাজ করবে। আলহামদুলিল্লাহ, তাই বলুন, আমাকে বেজায় ভয় পাইয়ে দিয়েছিলেন ম্যাডাম। সবকিছু না শুনে যদি ভয় পাও তাহলে আর কি করব? তা সে যাক, মিস্টার প্রিন্সকে দিয়ে গাড়ি চালিয়ে না নিলে গাড়ি চালানোর জন্য আমার যে একটা ড্রাইভার লাগবে সেটা বুঝতে পারছো তো? জি ম্যাডাম, জি জি পারছি। তাহলে অতি সত্বর একটা ড্রাইভার খুঁজে দাও আমাকে। মিস্টার প্রিন্সের মতো এতটা না হলেও সে লোকটা বেশ সৎ হওয়া চাই। সৎ লোক? এখানেই তো বিপদ ম্যাডাম, সৎ ইয়াংম্যান পাওয়া খুবই দুষ্কর। ইয়াংম্যান না হোক, সৎ এজড ম্যান মানে বয়স্ক লোকও কি পাওয়া যাবে না? বয়স্ক লোক? হ্যাঁ, কোনো সৎ মুরব্বী মানুষ। জি ম্যাডাম, জি, মুরব্বী লোক নিলে সৎ লোক পাওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। হবে না তো? না ম্যাডাম, না, বয়স্ক ড্রাইভারদের মধ্যে অনেক সৎ লোক আছে। তাহলে দাও, তাদেরই একজনকে এনে দাও। বললে আগামীকালই একজনকে এনে আপনাকে দেখিয়ে যেতে পারি ম্যাডাম, এমন একজন আমার হাতেই আছে। আছে? ইউরেকা, তাহলে তাকে এনে দাও। সে তো কালই আসতে পারবে না ম্যাডাম, মাসের আর 4-5 দিন আছে। যেখানে সে এখন কাজ করে এই 4-5 দিন তাকে সেখানেই কাজ করতে হবে। তাই, কিন্তু তারপর তার সে মুনিব যদি তাকে ছাড়তে না রাজি হন? রাজি আছেন ম্যাডাম, রাজি আছেন। ওই ড্রাইভার বেশি বেতন চাওয়ায় তাকে মাসের 1ম তারিখেই ছাড়তে রাজি আছেন। তাকে বলেছেন, আমি বেশি বেতন দিতে পারবো না, যদি বেশি বেতন কোথাও পাও তাহলে সেখানে চলে যাও, আমি মোটেই নাখোশ হব না। তুমি গরিব মানুষ, 2 টাকা বেশি পেলে আমি বরং খুশি হব। মারহাবা মারহাবা, যত টাকা বেতন চাই আমি তাই দেব, তুমি ওকেই তাহলে এনে দাও। বেশি বেতন দিলে তাকে এনে দিতে আর মোটেও কোনো সমস্যা নেই ম্যাডাম, এই 4-5টা দিন পরেই তাকে পেয়ে যাবেন। ব্যাস, বিরাট এক দুশ্চিন্তা কেটে গেল। একই ইতস্তত করে হাতেম আলী ফের বলল, জি না ম্যাডাম, দুশ্চিন্তা খানিকটা থেকেই গেল। আলেয়া বেগম শঙ্কিত কণ্ঠে বলল, মানে? হাতেম আলী বলল, মানে লোকটা যেমনই সৎ তেমনই খোলা মনের সাদাসিধে মানুষ, কিন্তু সে তো পিস্তল বন্দুক কিছুই চালাতে জানে না ম্যাডাম। পথে বিপদ আপদ হলে আমার ভাইজানের মতো সে তো কিছুই করতে পারবে না, মানে আপনাকে হেফাজত করতে পারবে না। হাফ ছেড়ে আলেয়া বেগম বলল, তোমার ভাইজানি সবসময় আমার সাথে থাকবে রে অবোধ। আমি যেখানে যাব পিস্তল বন্দুক নিয়ে তোমার ভাইজানি সবসময় আমার সাথে থাকবে। আমি বাড়িতে থাকলে সে আমার সাথে বসে তার কাজ করবে, বাইরে বেরোলে পিস্তল বন্দুক নিয়ে
সে আমার সাথে বেরোবে, মানে আমার বডিগার্ড হয়ে থাকবে সে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আর কোনো সমস্যা নেই, 4-5 দিন পরই ওই মুরব্বী ড্রাইভারকে এনে দেব আমি। অতপর আলিয়া বেগম আলো তার পিতার কাছে এসে বলল, আব্বাজান, আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আপনি সেটা সমর্থন করবেন কিনা আমি তা জানতে চাচ্ছি। তার পিতা জহিরুদ্দিন চৌধুরী বললেন, সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত নিয়েছ? আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ড্রাইভার জামাল উদ্দিন প্রিন্সকে আমি লেখাপড়া শেখাবো। সে আমাকে পাহারা দিয়ে নিয়ে গাড়িতে বসে থাকবে, কিন্তু তাকে দিয়ে আমি গাড়ি চালিয়ে নেব না। ওই ছোট কাজ তাকে আর করতে দেব না। বাহ, সে তো খুব ভালো কথা, কিন্তু সে লেখাপড়া শিখতে লাগলে আর তাকে দিয়ে গাড়ি চালাতে না দিলে তোমার গাড়ি চালাবে কে? ড্রাইভার একটা পেয়ে গেছি আব্বাজান, সৎ চরিত্রের এক মুরব্বী ড্রাইভার, এ নিয়ে কোনো সমস্যা নেই। মারহাবা, মারহাবা। তাহলে তো একটা মস্ত বড় সওয়াবের কাজ হয়। তাকে লেখাপড়া শেখানোর কথা আমি অনেকবার ভেবেছি। আপনি বলেছিলেন একমাত্র লেখাপড়াটা না থাকা এমন গুণ নেই যা আমার ড্রাইভার ওই জামাল উদ্দিন প্রিন্সের মধ্যে নেই। এই সাথে লেখাপড়াটাও থাকতো যদি, তাহলে তার মতো এত দামি আর উন্নত মানুষ গোটা দেশে 10টা পাওয়া যেত না, বলেছিলেন না? চৌধুরী সাহেব উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, জরুর জরুর, এর মধ্যে তিল পরিমাণ সন্দেহের অবকাশ নেই। আমি আবার বলছি, সে যদি কিছুটা লেখাপড়া জানতো তাহলে অনেক বড় ঘরের অনেক বেশি সুন্দরী মেয়ের বাপ তাকে জামাই করার জন্যে উঠে পড়ে লাগত। এখন যদি সে লেখাপড়া শিখে তাহলে লাগবে না? আলবৎ, আলবৎ। অন্তত ম্যাট্রিকটা যদি সে পাশ করে ফেলে ইতিমধ্যে, তাহলে অবশ্যই লাগবে। তখন সে যে কোনো বড় ঘরের জামাই হবার উপযুক্ত হয়ে যাবে। আপনার ঘরের জামাই হবার উপযুক্ত হবে না? উদ্বেলিত হয়ে উঠে চৌধুরী সাহেব বললেন, হোয়াট? কি বললে, কি বললে? আমার ঘরের জামাই? কি আনন্দ, কি আনন্দ! এরকম চিন্তাভাবনা যদি করে থাকো তুমি, তাহলে যে আমি কত খুশি হব তা তোমাকে বলে বোঝাতে পারবো না। সত্যি কি তুমি তাকে শাদী করতে চাও? আলিয়া বেগম সলজ্জ কণ্ঠে বলল, জি আব্বাজান, আপনার যদি কোনো আপত্তি না থাকে। কথা শেষ করতে না দিয়ে চৌধুরী সাহেব বললেন, আমার আপত্তি? তুমি যদি এখনই তাকে শাদী করতে চাও, মানে এই লেখাপড়া না জানা অবস্থাতেই, তাহলেও আমার কোনো আপত্তি থাকবে না। তাতেও আমি বরং যথেষ্ট খুশি হব। ম্যাট্রিক পাস করতেও তার বেশি সময় লাগবে না আব্বাজান। তার কথাবার্তায় আমি বুঝতে পেরেছি, প্রাইমারি তো বটেই, মাইনর পর্যন্ত পড়াশোনা করা আছে তার। আর বছর 4 পড়লে সে ম্যাট্রিক পাস করবে। আম্মাজান, তাকে একটা হাই স্কুলে ভর্তি করে দেব। নাম থাকবে ওই হাই স্কুলের খাতায়, কিন্তু তাকে বাড়িতে পড়াবো আমি। পরীক্ষা ওই হাই স্কুল থেকে দেবে সে। আচ্ছা। আর বছর 4 পড়লে ম্যাট্রিক পাস করবে সে, আর চাকুরি বা ব্যবসা বাণিজ্য করে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। আরে আরে, সে কথা ভাবছো কেন? তার উপার্জন করে খাওয়াটা তো জরুরি নয়। আল্লাহর রহমে আমার যথেষ্টই আছে। ঘর জামাই হয়ে আমার সংসারটা দেখাশোনা করলেই তো স্বচ্ছন্দে চলে যাবে তোমাদের। এখনই তাকে শাদী করো, আর আমার সংসারে থেকে তাকে লেখাপড়া শেখাও। সেটা হয়তো নাও হতে পারে আব্বাজান, ঘর জামাই হয়ে থাকাটা পছন্দ তার নাও হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা বটে, তাও বটে, কিন্তু তাতেও আমি নাখোশ নই। আমার সংসারে না থেকে পৃথক সংসার পেতে থাকলেও আমি একই রকম খুশি থাকব। মোদ্দা কথা, এই ছেলেকে হাতছাড়া করতে চাই না আমি। এর সাথে তোমার শাদী হোক, এইটাই আমার ঐকান্তিক কামনা, আমার আকিঞ্চন। এ সময় বাড়ির বাজার সরকার এসে চৌধুরী সাহেবকে বলল, হুজুর, একজন মুরব্বী আপনার সাথে দেখা করতে চান। চৌধুরী সাহেব বললেন, মুরব্বী? বাজার সরকার বলল, জি হুজুর, বহুদূর থেকে মুরব্বীটি এসেছেন। চেহারা লেবাস খুবই উস্কো খুস্কো, শান্তিতে নুয়ে পড়েছেন বেচারা। তাই নাকি? তাই নাকি? যাও যাও, তাকে এখনই আর এখানেই পাঠিয়ে দাও। জি আচ্ছা হুজুর। চলে গেল বাজার সরকার। চৌধুরী সাহেব তার মেয়ের সাথে ড্রয়িং রুমে বসে কথাবার্তা বলছিলেন। তিনি তার মেয়ে আলিয়া বেগমকে বললেন, তুমি ভেতরে যাও তো আম্মাজান, যিনি এসেছেন তার সাথে আমি এখানেই কথা বলি। আলিয়া বেগম বাড়ির ভেতরে চলে গেল। একটু পরে টলতে টলতে সেখানে এসে হাজির হলেন আগন্তুক মুরব্বী। তার দিকে তাকিয়ে চৌধুরী সাহেব উন্মাদের মতো লাফিয়ে উঠে বললেন, হ্যাঁ, কে কে? একই রুমমেট তুমি? কামালউদ্দিন সাহেব তুমি? কি তাজ্জব, কি তাজ্জব! বলতে বলতে জহিরুদ্দিন চৌধুরী সাহেব দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন তার রুমমেট কামালউদ্দিন ফৌজদার সাহেবকে। তাকে ধরে এনে সোফা সেটে বসাতে বসাতে ব্যস্ত কণ্ঠে বললেন,
এ কি দোস্ত, হঠাৎ তুমি এখানে? এ কি চেহারা হয়েছে তোমার? বলে তিনি উঠে গিয়ে ফ্যানের জোর বাড়িয়ে দিলেন এবং চাকর চাকরানীদের উদ্দেশ্যে উচ্চ কণ্ঠে বললেন, এই তোমরা কে কোথায় আছো? শিগগির শরবতের ব্যবস্থা করো, ডাব কেটে আনো, কুইক কুইক। চৌধুরী সাহেবের ব্যস্ততা দেখে তার রুমমেট কামাল উদ্দিন ফৌজদার সাহেব শান্ত কণ্ঠে বাধা দিয়ে বললেন, থাক থাক, ব্যস্ত হবেন না দোস্ত, বহুদূর থেকে এসেছি তো, তাই ঝড়ের কাকের মতো অবস্থা হয়েছে আমার। একটু বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবে। তা হয়তো যাবে, কিন্তু আমি যে হয়রান হচ্ছি, দীর্ঘদিন পর আমার এই পরম বন্ধু হঠাৎ একদম আমার বাড়িতে এসে হাজির। এর কারণটা কি? কোনো দিনেই আমার বাড়িতে কখনো আসেননি, আজ হঠাৎ বিনা কারণে তো এত দূরে আসেননি। জি না দোস্ত, সম্ভবত বিপদে পড়ে আমি এখানে এসেছি। আমার একমাত্র ছেলেকে খুঁজতে খুঁজতে আমি এত দূর পর্যন্ত এসেছি। খুঁজতে খুঁজতে মানে? আপনার ছেলে কি হারিয়ে গেছে? জি দোস্ত, হারিয়ে গেছে। কি গজব, খুব কম বয়সী ছেলে বুঝি? জি না, জোয়ান ছেলে দোস্ত, সাবালক ছেলে। সে কি, সাবালক ছেলে হারিয়ে গেল মানে? মাথায় কোনো গোলমাল আছে কি? মানে মস্তিষ্ক বিকৃতির কোনো ব্যাপার স্যাপার? জি না দোস্ত, সেজন্য নাই, সে হারিয়ে গেছে আমার দোষে। তোমার দোষে? কি কি আমি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। কি গজব, তুমি তাকে তাড়িয়ে দিয়েছ? তাড়ালে কেন? এক প্রতারকের পাল্লায় পড়ে দোস্ত। আমার ছেলের চেহারা খুব সুন্দর, তার উপর বিলেত থেকে লেখাপড়া করে আসা ছেলে। এই ছেলের সাথে তার নষ্টা মেয়ের শাদী দেওয়ার জন্য এই প্রতারক কিছুটা বন্ধুত্বের সুযোগ নিয়ে আমাকে হাত করে ফেলে। তার প্রতারণায় আমি এতটাই বিভ্রান্ত হই যে ওই নষ্টা মেয়েকে শাদী করতে কিছুতেই রাজি না হওয়ায় আমি আমার ছেলেকে বাড়ি থেকে বের করে দেই। তারপরই ওই মেয়ের সব কীর্তি ফাঁস হয়ে যায়। একাধিক নাগরের সাথে লিভ টুগেদার করার ফলে মেয়েটি গর্ভবতী হয়। আচ্ছা, শেষ পর্যন্ত তার কোনো নাগরিক তাকে শাদী করতে রাজি না হয় নিরুপায় হয়ে মেয়েটি আত্মহত্যা করে। কি তাজ্জব, কি তাজ্জব! তারপর পুলিশের চাপে পড়ে মেয়ের বাপ সব ঘটনা স্বীকার করেছে, আর মেয়েকে আশকারা দেওয়ার দায়ে বিচারে মেয়ের বাপের কারাদণ্ড হয়েছে। সাব্বাস, ঠিক হয়েছে। তারপর ভুল ভেঙেছে আমাদেরও। ছেলেকে অন্যায়ভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অনুশোচনা সহ্য করতে না পেরে আর ছেলের মায়ের চাপে পড়ে এখন ছেলেকে খুঁজে বেড়াচ্ছি আমি। খুঁজে না পেলে স্বামী স্ত্রী কেউ আমরা বাঁচব না, ছেলের শোকে আমরা শেষ হয়ে যাব। কি বিচিত্র ঘটনা! তা তোমার ছেলে এখানে এসেছে এটা ধারণা করলে কি করে? অনুমানের উপর দোস্ত। সন্ধ্যার সময় অনাহারে আর শান্ত ক্লান্ত হয়ে ছেলে এদিকের স্টেশনে এসে উঠেছে। তাই স্টেশনে এসে জেনেছি যে ধকল তার উপর দিয়ে গেছে, তাতে করে ট্রেনে ওঠার পরেই তার ঘুমিয়ে পড়ার কথা। তার ঘুম ভাঙতে সকাল হওয়ার কথা, আর ট্রেন থেকে নামলে তার তোমাদের এই স্টেশনে বা স্টেশনের আগে পরে কোনো স্টেশনে নামার কথা। সবই আমার অনুমানের বাইরেও কয়েক স্টেশনে নেমে আমি খোঁজাখুঁজি করেছি। আচ্ছা, তোমার বাড়ি এই স্টেশনের কাছে আমি জানতাম, তাই এখানে নেমে তোমার এখানে এসেছি। আগে তোমাদের এলাকায় খোঁজ করে দেখি, ব্যর্থ হলে এই স্টেশনের আগের পেছনে সব স্টেশনে যাব আর খোঁজ করে দেখব, এরপর আমার নসিব। আচ্ছা, তা আমার বাড়ি তুমি চিনতে পারলে কি করে? চিনব না? বাপরে, এলাকায় তুমি কি মস্ত বড় মানুষ! যাকেই তোমার বাড়ির কথা বলেছি সেই সঙ্গে সঙ্গে দেখিয়ে দিয়েছে পথ। শেষ হতে একজন তোমার বাড়ি পর্যন্ত এসে তোমার এক কর্মচারীর হাওলা করে দিয়ে গেল আমাকে। সাব্বাস, পরম করুণাময় তার কল্যাণ করুন। তা পেয়েছ কি এমন কোনো ছেলের সন্ধান? আমার ছেলে তোমাদের এখানে কোথাও এসেছে বলে কি জানো? কোনো কিছু জানা আছে তোমার? না দোস্ত, বিলেত থেকে লেখাপড়া করে আসা ছেলে কেউ এদিকে এসেছে বলে আমাদের কারো জানা নেই। কামাল উদ্দিন সাহেব নিঃশ্বাস ফেলে বললেন, জানা থাকবে না দোস্ত, এতটা উমদা নসিব আমার নয়। আমাকে আবার তাহলে উঠতে হয়, দেরি করে আর লাভ কি? লাভ কি মানে? কত দূর থেকে ধুকতে ধুকতে এসেছো তুমি, শান্তিতে ক্লান্তিতে তোমার নাজেহাল অবস্থা, 2-3 দিন বিশ্রাম না নিয়ে আমার বাড়ি থেকে তোমাকে যেতে দিচ্ছে কে? না দোস্ত, তা হয় না। হয় 100 বার হয়। তুমি বললে আমি শুনবো। কিছুক্ষণ এই নিয়ে চলল রশি টানাটানি। শেষ পর্যন্ত পরাস্ত হয়ে থামলেন কামাল উদ্দিন ফৌজদার সাহেব। শরবত ডাব খেয়ে ওখানেই কিছুক্ষণ বিশ্রাম নিলেন। তারপর দোস্ত জহির উদ্দিন ফৌজদার সাহেবের সাথে তার বাড়ির ভেতরে চলে গেলেন কামাল উদ্দিন ফৌজদার সাহেব। একদিন পরের কথা,
জহিরুদ্দিন সাহেব আর তার মেয়ে আলিয়া বেগম আলো ড্রয়িং রুমে বসে কথাবার্তা বলছিলেন। এ সময় সদ্য বিলেত থেকে আসা আবু তালেব নামের পাশের বাড়ির এক ছেলে তাদের সাথে দেখা করতে এলো আর গল্প আলাপে লিপ্ত হয়ে গেল। কিছুক্ষণ গল্প আলাপ চলতে মিস্টার প্রিন্স গাড়ির চাবি দিতে ড্রয়িং রুমে এলো। উল্লেখ্য যে নতুন ড্রাইভার আসতে আরও 2-3 দিন দেরি থাকায় মিস্টার প্রিন্সই গাড়ি চালাচ্ছে এখনো। মিস্টার প্রিন্সের উপর নজর পড়তেই আবু তালেব মিয়া লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বিপুল বিস্ময়ে বলল, আসসালামু আলাইকুম। এ কি স্যার, আপনি আপনি এখানে? মিস্টার প্রিন্স সালামের জবাব দিতে না দিতে আলিয়া বেগম সশব্দে বলে উঠল, আরে দূর, কাকে কি বলছো? ও তোমার স্যার হলো কোথায়? ও তো আমার গাড়ির ড্রাইভার। আবু তালেব প্রতিবাদ করে বলল, সে কি, গাড়ির ড্রাইভার হবেন কেন? উনি আমার স্যার, আমার ডাইরেক্ট টিচার। ডাইরেক্ট টিচার? ও কোথায় টিচার ছিল তোমার? প্রাইমারি স্কুলে? না না। হাই স্কুলে? না। কলেজে? না। ভার্সিটিতে? হ্যাঁ, তবে এদেশের কোনো ইউনিভার্সিটিতে নয়, ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। আরে দূর, পাগল কাহাকার, কাকে ভেবে কাকে কি বলছো? এ লোক অক্সফোর্ড ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন। হ্যাঁ হ্যাঁ, বলছি তো, উনি অক্সফোর্ড ইউনিভার্সিটির ইংরেজির অধ্যাপক ছিলেন। ওখানেই ইংরেজিতে পিএইচডি করার পর ওখানেই উনি ইংরেজির অধ্যাপক হন। ওখানেই আমি ওনার কাছে বিএ ক্লাস পর্যন্ত পড়েছি। এরপর আইন পড়ে ওখানে আমি এ যাবৎ প্র্যাকটিস করছিলাম, মানে হাত পাকালাম। ইনি আমার ডাইরেক্ট টিচার। সে কি, সে কি, তুমি ভুল করছো না তো? কি তাজ্জব কথা বলছো তুমি আবু তালেব? ভুল করবো মানে? আমি পাগল না মাথা খারাপ মানুষ? আমি আমার স্যারকে চিনতে পারবো না? উনি সে অক্সফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক আর আমার স্যার। তাজ্জব, তুমি যে তাজ্জব করলে আমাকে। তাজ্জব তো আমিই হচ্ছি আপা। বিলেত থেকে লেখাপড়া করে আসা মানুষকে বলছেন সে আপনার গাড়ির ড্রাইভার। জহিরুদ্দিন সাহেব এবার উদ্বেলিত হয়ে উঠে বললেন, কি আশ্চর্য, কি আশ্চর্য! এই মিস্টার প্রিন্স বিলেত থেকে পড়ালেখা করে আসা লোক। আবু তালেব বলল, জি জি, সেই কথাই তো বলছি আমি জনাব। চৌধুরী সাহেব তৎক্ষণাৎ উচ্চ কণ্ঠে হাঁক দিলেন, এই তোমরা কে কোথায় আছো? আমার ওই আগন্তুক বন্ধুটাকে ডেকে আনো তো শিগগির। উনি বলছেন তার ছেলে দেখতে খুবই সুন্দর আর বিলেত থেকে লেখাপড়া করে আসা ছেলে। শেষ পর্যন্ত এও তো হতে পারে যে এই প্রিন্সই তার সে হারিয়ে যাওয়া ছেলে। উনি এসে দেখে যাক একবার। আবু তালেবের কথার প্রেক্ষিতে বাড়ির অনেক লোকই সেখানে এসে জুটেছিল। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে কয়েকজন দৌড়ে গেল বাড়ির ভেতরে। একটু পরেই তারা চৌধুরী সাহেবের রুমমেট কামালউদ্দিন ফৌজদারকে ডেকে আনলো সেখানে। কামালউদ্দিন সাহেব সেখানে আস্তে আস্তে বললেন, কই, কোথায় আমার ছেলে? কাকে এরা ছেলে ভাবছেন আমার? জহিরুদ্দিন চৌধুরী সাহেব বললেন, আমি ভাবছি দোস্ত, আমি ভাবছি। দেখো তো আমার মেয়ের গাড়ির ড্রাইভার ওই ছেলে তোমার সে হারিয়ে যাওয়া ছেলে কিনা। প্রিন্সের দিকে চেয়ে উন্মাদের মতো চিৎকার করে উঠলেন কামালউদ্দিন ফৌজদার সাহেব। প্রিন্সের দিকে ছুটে যেতে যেতে তিনি বলতে লাগলেন, এ কি, এই তো এই তো এই তো আমার হারিয়ে যাওয়া ছেলে জামালউদ্দিন, জামালউদ্দিন প্রিন্স। বলেই তিনি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন প্রিন্সকে এবং আকুল কণ্ঠে বলতে লাগলেন, ওরে আমার বাছারে, তুমি এখানে এসে আছো? তোমাকে আমি দেশময় খুঁজে বেড়াচ্ছি তন্ন তন্ন করে, আর তুমি এই বাড়িতে এসে বসে আছো? জামালউদ্দিন প্রিন্সও বিপুল বিস্ময়ে বলে উঠল, এ কি আব্বাজান, আপনি আপনি এখানে? তোমার খোঁজেই বাপজান, তোমাকে খুঁজতে খুঁজতে এখানে এসে পড়েছি আমি। চলো বাপজান, এবার বাড়ি ফিরে চলো। তোমার শোকে তোমার আম্মা দেওয়ানা বনে গেছে, মাথা কুটছে দেয়ালে। তার মানে আমাকে বাড়ি ফিরে যেতে বলছেন? জি বাপজান, আমার সব অপরাধ ক্ষমা করে দিয়ে তুমি বাড়িতে ফিরে চলো। আমি আমার ভুল বুঝতে পেরেছি। ঝোঁকের মাথায় তোমার প্রতি আমি যে অমার্জনীয় অপরাধ করে ফেলেছি, যে অমানসিক আচরণ করে ফেলেছি, সে ভুল আমি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছি বাপজান। মর্মে মর্মে বুঝতে পেরেছি। তোমার এই বৃদ্ধ পিতার সব অপরাধ ক্ষমা করে দিয়ে তুমি বাড়িতে ফিরে চলো বাপ। ছেলেকে আঁকড়ে ধরে ফৌজদার সাহেব আকুলি বিকুলি করতে লাগলেন। জামালউদ্দিন প্রিন্স তার পিতাকে এবার জড়িয়ে ধরে নিয়ে জহিরুদ্দিন চৌধুরী সাহেবের কাছে আনলো এবং চৌধুরী সাহেবের পাশে বসে বলল, এখানে বসুন আব্বাজান, আপনি এখন অত্যন্ত অস্থির আছেন, উদ্বেলিত আছেন। এখানে বসে আগে বিশ্রাম নিন, সব কথা পরে হবে। প্রিন্সের পিতা ওই একই কণ্ঠে বললেন, না না, তুমি আমার সব অপরাধ ক্ষমা করে দিচ্ছ কিনা সেটা আগে বলো, নইলে আমি বিশ্রাম নিতে পারবো না, স্থির হতে পারবো না। জহিরুদ্দিন চৌধুরী সাহেব তৎক্ষণাৎ ফৌজদার সাহেবকে জড়িয়ে ধরে বললেন, দিয়েছে দোস্ত, দিয়েছে।
তুমি তোমার ভুল স্বীকার করেছো যখন, তখন কি তোমার ছেলের মনে আর কোনো অভিমান থাকতে পারে? ইমানদার আর পণ্ডিত মানুষ ছেলে তোমার, সে কি অনুতপ্ত পিতার কোনো অপরাধ রাখতে পারে মনে? বলছো দোস্ত? জি জি। তোমার ছেলেকে যে আমি সর্বতোভাবে চিনি দোস্ত, তার মতো সৎ ছেলে দেশ খুঁজে 10টা পাওয়া ভার। তুমি এবার শান্ত হয়ে বসো দোস্ত, আর আমার কয়েকটি প্রশ্নের জবাব দাও। সকলের অনুরোধে আর সকলের সমঝানোর ফলে শেষ পর্যন্ত শান্ত হলেন কামালউদ্দিন ফৌজদার সাহেব। শান্ত কণ্ঠে বললেন, জি দোস্ত, বলো, তুমি কি জানতে চাও? বলো। চৌধুরী সাহেব বললেন, আচ্ছা দোস্ত, তোমার ছেলে এত বড় একজন বিদ্বান মানুষ, সে কেন এখানে সে ড্রাইভারি করার মতো খাটুনি করে খাচ্ছে? তার বিদ্যার কথা প্রকাশ করলে তো তার সোনার থালায় ভাত হয়, পরম সুখে দিন কাটাতে পারত। সে কেন চেপে গেল সে কথা? তাকে জিজ্ঞাসা করলে সে কেন বলল সে লেখাপড়া জানে না? জবাবে ফৌজদার সাহেব ক্লিষ্ট কণ্ঠে বললেন, তাই তো বলবে দোস্ত, দোষটা যে আসলেই আমার। চৌধুরী সাহেব বললেন, সে কি, এ দোষও তোমার? জি দোস্ত, আমার দিব্যি দেয়া ছিল। আমি বলেছিলাম, আমাদের কথা যখন কিছুতেই রাখলে না, তখন আমাদের পয়সার বিদ্যা বেচে খাবে তো হারাম খাবে। কি তাজ্জব, এই কথাই তুমি বলেছিলে? জি হ্যাঁ দোস্ত, আমার ধারণা ছিল সে হয়তো শেষ পর্যন্ত আমার এই দিব্যি মানবে না, কিন্তু এখন তো দেখছি। দেখবেই তো, তোমার ছেলেকে তুমি চেনো না দোস্ত? তার মতো ইমানদার আর পরেজগার ছেলে পিতামাতার দিব্যির কি কোনো অমর্যাদা করতে পারে? শুনে আমার বুক গর্বে ফুলে উঠছে দোস্ত। আর কি জানতে চাও বলো? জি দোস্ত, আরেকটা কথা জানতে চাই। একটা বিষয়ে বেজায় খটকা লাগছে আমার। জি বলো। আচ্ছা, তোমার ছেলে রইল বিলেতে, দেশে ফিরে সে কি করে জানলো যে মেয়ের সাথে তুমি তাকে শাদী দিতে চাও সে মেয়ে একটা নষ্ট চরিত্রের মেয়ে? তা মানে হচ্ছে, জবাবটা হাতড়াতে লাগলেন ফৌজদার সাহেব। ঘটনাচক্রে মিস্টার প্রিন্স ও আলিয়া বেগমের প্রিয় হুকুম বরদার হাতেম আলী সেখানে উপস্থিত ছিল। নড়ে চড়ে উঠে এসে বলল, গোস্তাকি মাফ হয় স্যার, সে ঘটনা আমি জানি। চৌধুরী সাহেব বিস্মিত কণ্ঠে বললেন, তুমি জানো? হাতেম আলী বলল, জি স্যার, আমি সব জানি। কি জানো? সে মেয়ের নাম মর্জিনা বেগম মিল্কি। বিলেতে থাকতে আমার এই ভাইজান জেনেছিলেন মিল্কি একটা নষ্ট চরিত্রের মেয়ে। অর্থাৎ তিনি নিশ্চিতভাবে জেনেছিলেন ওই মিল্কি একাধিক পুরুষের সাথে লিভ টুগেদার করা মেয়ে। কিরকম কিরকম? দেশে এসে পরে আরও কিছু লোকের কাছে জানলেও বিলাতে থাকতেই তিনি জেনেছিলেন ওই মিল্কি দুজন লোকের সাথে লিভ টুগেদার করা মেয়ে। আরে সেটাই তো জানতে চাচ্ছি, কি করে সে জানলো সেটা? স্যার, এ ভাইজান যখন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছিলেন, তখন লুৎফর রহমান আর ফজল তালুকদার নামের ভাইজানের 2 কলেজ ফ্রেন্ড বিলাতে পড়তে যায়। ওদের দুজনের সাথেই মিল্কি বিবি লিভ টুগেদার করেছে, সেই কথা এরা দুজনই ভাইজানকে জানিয়েছিল। আরে জট পাকাচ্ছ কেন, শুধু খুলে বলো সব কথা। মিল্কি বিবির ছবি আর চিঠি নিয়ে লুৎফর রহমান আগে ভাইজানের কাছে আসে। এসে চিঠি আর ছবি দেখিয়ে এসে ভাইজানকে বলে, এই মিল্কির সাথে আমার শাদী, তাই তোমাকে আমি আগাম দাওয়াত দিতে এলাম। তোমার তো দেশে ফিরতে দেরি হচ্ছে, মিল্কির তাগিদে আমি ডিগ্রি কমপ্লিট না করেই দেশে ফিরে যাচ্ছি। তুমি দেশে যখন ফিরবে তখন আমার দাওয়াত রক্ষা করতে অবশ্যই আমার বাড়িতে যাবে, কিন্তু একবার গিয়ে দেখে আসবে আমাদের দাম্পত্য জীবনটা কেমন চলছে। ভাইজান তাকে বলেছিলেন, তোমাদের কি আগে থেকে প্রেম মহব্বত ছিল? লুৎফর রহমান মহল্লাসে বলেছিল, ছিল মানে কি, গভীর মহব্বত ছিল। এ কি যেমন তেমন মহব্বত? দীর্ঘদিনের লিভ টুগেদার করা মহব্বত আমাদের। এছাড়া লুৎফর রহমান আরও বলেছিলেন, পত্রে মিল্কির তাগিদ দিয়েছে তাড়াতাড়ি দেশে ফিরে তাকে শাদী না করলে মিল্কির বাপ মিল্কিকে অন্য জায়গায় শাদী দিয়ে ফেলবে। শুনে চৌধুরী সাহেব বললেন, বলো কি তারপর? হাতেম আলী বলল, তার কয়দিন পরে ফজল তালুকদার নামের ভাইজানের আরেক কলেজ ফ্রেন্ড দাওয়াত দিতে এলো ভাইজানকে। লুৎফর রহমানের মতোই মিল্কি বিবির ছবি আর চিঠি দেখিয়ে সেও ওই একই কথা বলল, অর্থাৎ দেশে ফিরলে ভাইজানকে তাদের নতুন সংসার দেখতে যাওয়ার অনুরোধ করল। ভাইজানের ওই একই প্রশ্নের জবাবে ফজল তালুকদারও ওই একই কথা বলল। দীর্ঘদিনের লিভ টুগেদার করা প্রেম তাদের, তাড়াতাড়ি দেশে ফিরে গিয়ে মিল্কিকে শাদী না করলে মিল্কির বাপ মিল্কিকে অন্য জায়গায় শাদী দিয়ে ফেলবে। সেই সাথে ফজল তালুকদার বলল, মিল্কির তাগিদে তাই এমফিলটা কমপ্লিট না করে দেশে ফিরে যাচ্ছি। জহিরুদ্দিন চৌধুরী সাহেব বিস্মিত কণ্ঠে বললেন, তাজ্জব, দুজনকে ওই একই কথা জানিয়েছিল মিল্কি? হাতেম আলী বলল,
জি স্যার। তাদের কথায় জানা গেল দুজনের সাথে একসাথে প্রেম চালিয়েছে মিল্কি বিবি। তাজ্জব, তাজ্জব, বড়ি তাজ্জব কি বাত। আরও তাজ্জবের কথা যে পিতার জরুরি তলবে ভাইজান দেশে ফিরে এসে দেখেন তার পিতা তাকে শাদী দেওয়ার জন্য সব আঞ্জাম প্রস্তুত করে নিয়ে বসে আছে। যে পাত্রীর সাথে তাকে শাদী দিতে উদ্যত হয়েছেন তিনি সেই পাত্রী অন্য কেউ নয়, এই মর্জিনা বেগম মিল্কিই সেই পাত্রী। কি সর্বনাশ! সে কি, সে কি? তার পিতাকেই জিজ্ঞেস করুন। চৌধুরী সাহেব তৎক্ষণাৎ প্রিন্সের পিতা ফৌজদার সাহেবকে প্রশ্ন করলেন, কি রুমমেট, ওর কথাটা কি সত্যি? ফৌজদার সাহেব নত মস্তকে বললেন, জি রুমমেট, সত্যি, একদম সত্যি। একদম সত্যি? জি, একদম সত্যি। সাব্বাস, তোমাকে সাব্বাসি দেই দোস্ত, কত কাণ্ডই না করেছো তুমি ছেলেকে নিয়ে। সেজন্য আমি যার পর নেয় অনুতপ্ত দোস্ত। অধিক বলে আর আমার কাটা খায়ে নুনের ছিটা দিও না। না, তা আর দিতে চায়নি। অতপর তিনি তার মেয়ের দিকে নজর ফেরালেন, বললেন, এবার আমি আলেয়া বেগম আম্মাজানের দৃষ্টি আকর্ষণ করছি। কি আম্মাজান, শুনতে পাচ্ছ আমাকে? অদূরে দাঁড়িয়েছিল আলেয়া বেগম আলো। সে বলল, জি আব্বাজান, আমাকে কিছু বলছেন? চৌধুরী সাহেব হাসি মুখে বললেন, জি আম্মাজান, বলছি। মিস্টার প্রিন্সকে বিদ্যা শিক্ষা দেওয়ার জন্যে তুমি যে যার পর্নায় ব্যস্ত হয়ে উঠেছিলে সে খায়েশটা কি আর তোমার আছে? জি না আব্বাজান, কি করে থাকবে? অর্থাৎ তার মধ্যে এই একটা মাত্র গুণেরই অভাব আছে মনে করে আমি ব্যস্ত হয়ে উঠেছিলাম, কিন্তু এ গুণেও যে তিনি এত অধিক মাত্রায় গুণী এটা জানার পর আর কি সে খাহেশ কারো থাকে? ওটা পুরোপুরি শুকিয়ে গেছে। আম্মাজান, এমন জব্দও যে হতে হবে আমাকে, এটা কি কল্পনা করতে পেরেছি? চৌধুরী সাহেব খানিকটা নেতিয়ে পড়ে বললেন, তা বটে, তা বটে। আলেয়া বেগম ফের বলল, এছাড়া আমাকে পরোয়া করে চলার আর কি কোনো গরজ আছে মিস্টার প্রিন্সের, যে আমি আর তার কথা ভাবব? আমাকে হেফাজত করারও তো আর কোনো প্রয়োজন নেই তার। আম্মাজান, প্রয়োজনে সে এখানে এসেছিল, এখানে থাকার প্রয়োজন তার এখন শেষ। সব কিছু ছেড়ে এখান থেকে চলে গেলেই তো শেষ হয়ে যাবে সব কিছু, পুরোপুরি জবনিকাপাত হবে এই নাটকের। জামালউদ্দিন প্রিন্স আর চুপ থাকতে পারল না। এবার সে বলল, জিনা ম্যাডাম, আপনি ভুল করছেন। এতদিন আপনাকে এত পরোয়া করে আর হেফাজত করে চলার পর এখন কি আর একেবারেই সব কিছু এড়ে ছেড়ে চলে যাওয়া আমার পক্ষে সম্ভব? আলেয়া বেগম মুখ তুলে বলল, নয়। জামালউদ্দিন প্রিন্স বলল, না। এছাড়াও চা বাগানের বাংলোতে ভূতের ভয়ে যে কাণ্ড করলেন আপনি সেদিন, সে কাণ্ডের পর কি আর আপনাকে আমি ফেলে যেতে পারি ম্যাডাম? না আপনাকে আমি দিতে পারি অন্য কাউকে? আলেয়া বেগম তৃপ্ত কণ্ঠে বলল, তাই? এসব কি অন্তর থেকে বলছো? জি ম্যাডাম, অন্তর থেকেই বলছি। কোনো মন জোগানে কথা আমি বলি না ম্যাডাম। আপনারও তা অজানা নয় বটে, তবু তো ম্যাডাম ম্যাডাম বলিটা মুখ থেকে যাচ্ছে না। দীর্ঘদিনের অভ্যাস ম্যাডাম, একদিনেই কি তা যায়? আলেয়া বেগম সহাস্যে বলল, ওরে আমার পাগলা আলেম। এদের দিকে একদৃষ্টে তাকিয়েছিলেন মিস্টার প্রিন্সের আব্বা কামালউদ্দিন ফৌজদার সাহেব এবং আলেয়া বেগমের আব্বা জহিরুদ্দিন চৌধুরী সাহেব। এবার ফৌজদার সাহেব চৌধুরী সাহেবকে প্রশ্ন করলেন, ওরাও সব কি বলছে দোস্ত? চৌধুরী সাহেব স্মিত হাস্যে বললেন, কি বলছে তা বুঝতে পারছো না? না দোস্ত, ঠিক আঁচ করতে পারছি না। ওরে অবদোস্ত, ওরা বলছে মন দেয়া নেয়ার কথা, মহব্বতের কথা। উৎফুল্ল হয়ে উঠে ফৌজদার সাহেব বললেন, সুবহান আল্লাহ, তাই নাকি দোস্ত, তাই নাকি? চৌধুরী সাহেব বললেন, আর তাই নাকি? ছেলে মেয়ে পছন্দ না হয় তুমি ছেলের শাদী দিতে পারোনি দোস্ত, সেজন্য যথেষ্ট ক্ষোভ আছে দিলে তোমার। এবার ছেলেই পছন্দ করেছে মেয়ে মানে পাত্রী, কাজে আর দেরি কেন দোস্ত? ছেলের শাদী দিয়ে এবার তোমার সে দিলের ক্ষোভ দূর করো। তাই নাকি? তাই নাকি? তা কে ওই মেয়ে দোস্ত? ওই যে ওই বেহেস্তের হরির মতো সুন্দরী আম্মাজান কে? পরিচয় কি ওর? ওর পরিচয় জানতে চাও? ও হলো তোমারই এই দোস্ত জহিরুদ্দিন চৌধুরীর মেয়ে। উল্লাসে লাফিয়ে উঠে কামালউদ্দিন ফৌজদার সাহেব বললেন, কি বললে, কি বললে? জহিরুদ্দিন চৌধুরী মানে ওই আম্মাজান তোমার মেয়ে? জি, ওটা আমারই মেয়ে দোস্ত। আনন্দে ফৌজদার সাহেব আওয়ারা বনে গেল। চৌধুরী সাহেবকে বললে জড়িয়ে ধরে উঠলেন, মার হাবা, মার হাবা। ওহ, কি আক্ষোষ, কি আক্ষোষ! তোমার মেয়ে? আঞ্জাম করো দোস্ত, দয়া করে এখনই ওদের শাদীর আঞ্জাম করো। আঞ্জাম করব? জি জি। এর আনন্দের সাথে আর এক আনন্দ, হারিয়ে যাওয়া ছেলেকে পাওয়ার সাথে এমন সুন্দরী বৌমা পাওয়া, মানে ডবল আনন্দ, ডবল আনন্দ। একদিনের বিলম্ব আর আমার সামাল দেওয়ার সাধ্য নেই দোস্ত।
আজই ওদের শাদী মোবারক সুসম্পন্ন করে দাও। হ্যাঁ, আজই আজই দোস্ত, আজই, আমার একান্ত অনুরোধ। হাত জোর করলেন ফৌজদার সাহেব। চৌধুরী সাহেব বললেন, আরে আরে কি করো, ছেলের আম্মা দেশে পড়ে রইলেন, তার অমতে আর অজান্তে ছেলের শাদী দিলে কি তিনি মস্ত বড় চোট পাবেন দিলে? মোটেই না, মোটেই না। পুত্রের সাথে এমন সুন্দরী পুত্রবধূ পেলে দিলে চোট পাওয়া তো দূরের কথা, আনন্দে তিনি আত্মহারা হয়ে যাবেন, দেওয়ানা বনে যাবেন। বলছেন? বলছি মানে কি, হলপ করে বলছি। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। শুরু হলো শাদীর আঞ্জাম। একমাত্র মেয়ের শাদী। তার রুমমেট কামাল উদ্দিন ফৌজদার সাহেব অনুরোধ করলেও জহিরুদ্দিন চৌধুরী সাহেব একেবারে অনাড়ম্বরভাবে, মানে বিনা ধুমধামে তৎক্ষণাৎ শাদী দিতে পারেন না মেয়ের। অনেক তার আত্মীয় স্বজন, অনেক তার শুভাকাঙ্ক্ষী, তাদের হাত এড়াতে না পেরে জোর ধুমধাম শুরু করলেন চৌধুরী সাহেব। পরিস্থিতির প্রেক্ষিতে ফৌজদার সাহেবও মেনে নিলেন সেটা। আলিয়া বেগম আলোকে একান্তে পেয়ে মিস্টার প্রিন্সের ছাত্র আবু তালেব বিস্মিত কণ্ঠে বলল, কি তাজ্জব বাপা, এহসান এহসান কারবার। আলিয়া বেগম বলল, এসা এসা কারবার মানে? মানে না জেনে অক্সফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপককে গাড়ির ড্রাইভার বানিয়ে রেখেছিলেন, তা নিয়ে আর তাজ্জব হচ্ছি না। আপনি জেনেছিলেন মিস্টার প্রিন্স একেবারে এক অশিক্ষিত মানুষ, একটা সুন্দর মাকাল ফল। আমি তাজ্জব হচ্ছি এই ভেবে যে ওই অশিক্ষিত মাকাল ফলের রূপ দেখে আপনি মজে গিয়েছিলেন আপা। মজে গিয়েছিলাম কিরকম? রকম মানে আগে থেকে মজে আছেন, আর এখন ওই ড্রাইভারকে আমার দুলাভাই বানানোর উদ্যোগ নিয়েছেন, মন প্রাণ সঁপে দিতে যাচ্ছেন তার হাতে। আলিয়া বেগম কপট রোষে বললেন, তবে রে বেয়াদব, বেশরম কাহাকার, এত ইচুড়ে পাকা হয়ে গেছো না? তা আমাকে গালাগাল করে লাভ কি আপা? একগাদা লোকের সামনে ওভাবে মন দেয়া নেয়া করেও আপনি বেশরম হলেন না, আর বেশরম হলাম আমি। আবু তালেব, শুধু ওইটুকুই তো নয়, চা বাগানের বাংলোতে ভূতের ভয়ে আপনি যে আরো অনেক কাণ্ড ঘটিয়েছিলেন তাও সবাই জেনে গেল, এরপরও দোষ দিচ্ছেন আমাকে। ইসরে, তা যতই রাগ করেন আপা, আপনার চয়েস আছে বলতে হবে। আচ্ছা মানুষকেই বাগিয়েছেন আপনি। আবু তালেব, আপনার নসিব বড়ই উমদা, উমদা নসিব আপা। রূপে গুণে আমার স্যারের মতো এমন দুর্লভ মানুষকে তাগড়া নসিবের জোরেই পেয়ে যাচ্ছেন আপনি। ফের সম্পর্ক এখন কিন্তু বদলে যাচ্ছে আমাদের আপা। আপনি কিন্তু আমার ম্যাডাম হচ্ছেন, অতঃপর অর্থাৎ যিনি আমার ডাইরেক্ট শিক্ষক, আপনি তার বউ হতে যাচ্ছেন। স্যারের বউকে সবাই ম্যাডামই বলে। তবে রে, কপট রোষে তেড়ে এলো আলিয়া বেগম। হাসতে হাসতে দৌড় দিল আবু তালেব। আলিয়া বেগম ও মিস্টার প্রিন্স একপাশে দাঁড়িয়ে কথাবার্তা বলছিল। দেখতে পেয়ে তাদের কাছে ছুটে এলো হাতেম আলী। তাদের কাছে এসে কেঁদেই ফেলল সে। বলল, আপনারা তো এখান থেকেই চলে যাচ্ছেন ভাইজান। আপনার আব্বা আপনাকে আর ম্যাডামকে নিয়ে তার দেশে চলে যাচ্ছেন। এখন আমার কি দশা হবে? মিস্টার প্রিন্স বলল, তোমার দশা মানে? মানে আমি এখন কোথায় থাকবো আর কার কাছে থাকবো? আরে সে কি, তুমি আমাদের সাথে থাকবে। আপনাদের কাছে? হ্যাঁ, আমাদের সাথে আমাদের দেশে যাবে আর আমাদের কাছে থাকবে। হাতেম আলী উৎফুল্ল হয়ে উঠল আর আবেগ ভরে বলল, বলেন কি ভাইজান, তাই? ও কি আনন্দ, কি আনন্দ। এবার আলিয়া বেগম বলল, তাছাড়া তোমার কাছে আমি অদাবদ্ধ আছি না? তুমি আমাদের সাথে না গেলে আর না থাকলে আমি আমার ওয়াদা পালন করব কিভাবে? হাতেম আলী বলল, ওয়াদা? কোন ওয়াদা ম্যাডাম? আলিয়া বেগম বলল, ওই যে, তোমার মনে নেই, ওই যে সেবার কিতাব পাঠ করার কথা আমি বলেছিলাম, সোনার কেউ না থাকলে একা একা কিতাব পাঠ করার ধৈর্য তোমার কতক্ষণ থাকবে? তুমি আফসোস করে বলেছিলে, দোকা কেউ না থাকলে একা একা পাঠ করা ছাড়া আর উপায় কি? তোমার আফসোস দেখে আমি বলেছিলাম, দোকার অভাবটা তোমার মনে খুব বিচ্ছে বুঝি? ঠিক আছে, ঠিক আছে, তোমার দোকা হওয়ার সব ব্যবস্থা আমিই করে দেব। মনে নেই সে কথা? হাতেম আলী সলজ্জ কণ্ঠে বলল, জি ম্যাডাম, জি, আছে আছে, তা আছে। আমাদের সাথে চলো, ওখানে গিয়ে আমাদের সাথে থাকবে, আর তোমার দোকার ব্যবস্থাও করে দেবো ওখানে গিয়ে। জি, আমার সে অদা ওখানে গিয়ে পূরণ করব আমি, এর এক বিন্দুও ব্যতিক্রম ঘটবে না। ম্যাডাম, তোমার ম্যাডাম তার ওয়াদার কখনো বরখেলাপ করে না। দোসর সাথে নিয়ে নিয়ে আমাদের সাথে পরম সুখে থাকবে তুমি, চলো। পরম উল্লাসে হাতেম আলী বলে উঠল, আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। শফিউদ্দিন সর্দার লিখিত খোঁজ এখানে শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করবেন, ভিডিওটিতে লাইক করবেন
আপনার মতামত এবং পরামর্শ কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।